শ্রমশক্তি রপ্তানিতে দালাল চক্র বড় বাধা বললেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অভিবাসী দিবসে কয়েক ক্ষেত্রে বিশিষ্টজনদের আর্থিক সহায়তা। 25 ডিসেম্বরে দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান। লন্ডন বিমানবন্দরে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ। আসামি পক্ষে লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন। এবং পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই। সরবরাহ ঘাটতির অজুহাত বিক্রেতাদের, কঠোর তদারকি চান ভোক্তারা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শ্রমশক্তি রপ্তানিতে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ তারুণ্যের খনি, যা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীতে এত তরুণ জনশক্তি আর কোথাও নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের মুক্তির কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, কষ্ট করে বিদেশে যাওয়া শ্রমিকরা আইন অমান্য করলে কি শাস্তি হবে জানত। তারপরও দেশের জন্য জুলাই আন্দোলনে একাত্মতা জানিয়ে আইন ভাঙল। পরবর্তীতে ওই দেশের সরকারকে অনুরোধ করলে তারা মুক্তি দিলেন। আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি, তাতে সমস্যার সমাধান হয়নি, সমস্যা আরো গভীর। মালয়েশিয়া সফরে অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জগৎটা দালাল সিন্ডিকেটে ভরা, সরকার এখান থেকে অনেক দূরে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরই করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। শুধুমাত্র জাপানের ভাষা শিখলে 1 লাখ মানুষকে সেখানে পাঠানো সম্ভব বলেও জানান ডক্টর ইউনূস। 5 বছর 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় বিদায় বেলায় লন্ডন এয়ারপোর্টে ভিড় না করতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের অনুরোধও জানান তিনি। বক্তব্যে সবার কাছে নিজের ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে। বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মিশন চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইইউর কূটনৈতিক কার্যক্রমের শাখা ইইএএস ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ইইএএস জানায়, বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে নির্বাচন পর্যবেক্ষণে একটি ইলেকশন অবজারভেশন মিশন নিয়োজিত করা হয়েছে। মিশনের প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স এজাবসকে। এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে। এই মিশন বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত হবে। দর্শক, এ নিয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কমিশন সভার আলোচ্য সূচির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই।
অলি, সবার আগেই জানিয়ে রাখতে চাই যে আপনি যে তথ্যটা কিছুক্ষণ আগে দিলেন, আসলে পশ্চিমা যে দেশগুলো রয়েছে যারা আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারাই ধারাবাহিকতায় কিন্তু আমরা জেনেছি ইউএন এবং ইইউ এরা কিন্তু বেশ কয়েকবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন এবং তারা যে বিষয়টি আসলে জানিয়েছেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আসলে জানতে চেয়েছিলেন এবং কিভাবে একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে এবং প্রস্তুতি নিচ্ছে, সেটি কিন্তু তারা বারবার জানতে চেয়েছেন। এবং সেই জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ইইউ এবং ইউএন এবং ইউএনডিপির যে প্রোগ্রামগুলো রয়েছে, যারা আবাসিক প্রতিনিধি রয়েছেন, বিশেষ করে স্টিফেন মিলার থেকে শুরু করে যারা রয়েছেন, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছিলেন এবং তারা বলেছিলেন যে এবারকার জাতীয় সংসদ নির্বাচন, যেটি আগামীতে আসে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে সবচেয়ে বড় একটি প্রতিনিধি দল এবং নির্বাচনী পর্যবেক্ষক দল কিন্তু তারা পাঠাবেন বলে তারা নিশ্চিত করেছিলেন। এবং এরই সঙ্গে আপনি যে বিষয়টি আসলে জানতে চেয়েছেন যে একটি সভার বিষয়ে, আপনি জানেন যে ইনকালাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির যে হত্যা চেষ্টা করা হয়েছে এবং তিনি কিন্তু এবার সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার কথাও বলেছিলেন এবং সেজন্য কিন্তু তিনি প্রচারণারও কাজও কিছুটা শুরু করেছিলেন। এবং এমন অবস্থায় তার যে হত্যা চেষ্টার ঘটনাকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের একটি মন্তব্য নিয়ে কিন্তু খুবই আলোচনা সমালোচনা হয়েছিল এবং এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটিকে আসলে ভুলভাবে ব্যাখ্যার একটি কথা তারা জানিয়েছিলেন এবং তারা জানিয়েছিলেন যে আসলে এই বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন এবং পুনরাবৃত্তি যেন এই ধরনের ঘটনা না হয় সে বিষয়েও তারা যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। এবং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বেলা 12টায় আসার কথা ছিল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং সেটি কিন্তু পরবর্তীতে সময়টি আসলে পরিবর্তন করা হয়েছে এবং সেটি বিকেলেই 4টা নাগাদ তারা আসবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। ইতিমধ্যে তারা কিন্তু ভারতীয় দূতাবাসের ওখানে একটি সমাবেশ করবেন বলে আমরা জেনেছি। তো সুতরাং অলি, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তার কাজগুলো সুষ্ঠুভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। অলি। জি আসাদ, ধন্যবাদ। নির্বাচন ভবন থেকে বলছিলেন এবার আসাদ। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতা হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। এ মামলায় সালমান আনিসুলের হয়ে লড়তে বিদেশি আইনজীবী চাওয়া হয়েছে। 2024 সালের 13 আগস্ট পালাতে গিয়ে গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা কাঁধে নিয়ে কারাগারে রয়েছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, ট্রাইব্যুনালের কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে। সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে বিচার শুনানি সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং শুনানি চলছে। আপনি জানেন যে 5টি অপরাধী তাদের শুনানি শুরু হয়েছে। আজকে শুনানি হবে এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছে তারা তাদের যে অভিযোগ আছে সেগুলি তুলে ধরবেন এবং পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যে বিদেশি আইনজীবী নিয়োগ সে বিষয়ে তারা কথা বলবেন। এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সজীব ওয়াজেদ, জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলারও শুনানি হবে আজ। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হবে আজ। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ 5 অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে এখন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর শুনানি হবে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া এবং গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি সহ 5টি অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।
তো এই ছিল হচ্ছে আমার কাছে সর্বশেষ অপরাধ ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জি ফেরদৌস, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমদানির খবরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে তার প্রভাব নেই। এতে ক্ষোভ জানান ক্রেতারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষ আর সরবরাহ কম থাকায় দাম এখনও কমেনি, তবে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। বাজার সিন্ডিকেট ভেঙে তদারকির দাবি জানান ভোক্তারা। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। একই সঙ্গে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরও দাম আশানুরূপ না কমায় অসন্তুষ্টি কাটেনি ক্রেতা বিক্রেতাদের। তারা বলছেন মৌসুম শেষ আর সরবরাহ কম হওয়ায় পেঁয়াজের দাম এখনো কমেনি, সে কারণে খুচরা বাজারে এর প্রভাব নেই। বর্তমানে পেঁয়াজের দাম কেজি প্রতি ১২০ থেকে ১৪০ টাকা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। পুরান পেঁয়াজটা এখন শেষ হয়ে যাবে না, এখন নতুন পেঁয়াজ আমদানি হয়ে যাবে, দাম এমনিই কমে যাবে। নতুন পেঁয়াজ উঠছে সেহেতু আস্তে আস্তে কমবে, এখন একটু যেহেতু বেশি আছে হয়তো কমে যাবে তাড়াতাড়ি। নতুন পেঁয়াজের দাম কম আছে কিন্তু পুরান পেঁয়াজের দাম একটু বেশি। নতুন পেঁয়াজ দাম লাগে ১৮০-৯০ এরকম। এদিকে কয়েক ধরনের মাছের দাম একটু কমলেও বেশিরভাগই এখনও নাগালের বাইরে। এজন্য বরাবরের মতোই সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। আর এমন অস্থিরতায় বাজার তদারকির জোর দাবি সাধারণ মানুষের। মাছের দাম আমার কাছে, যদিও আমি আজকে বাজারে এখনো শুরু করিনি, বাট আমার কাছে মনে হচ্ছে যা শুনেছি তাতে একটু সহনীয় আগের চাইতে। মাছের এখন বর্তমানে একটু দাম বেশি, বেলে মাছের দাম বেশি, আইড় মাছের দাম বেশি। শূন্য অবস্থা, তারপরেও তো কিনতে হবে, খেতে হবে। কিছু করার না, আমরা তো কার কাছে যে বলবো? বক্তব্য যারা আছে, সরকার আছে, তারা তো এটা নিয়ন্ত্রণ করলে হয়তো কমবে। বেচা কিনা ভালো না, শীতকালে আমাদের বেচা কিনা খুব খারাপ, মাছ বেচা কিনা খুব কম হয়। তবে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপির দাম ৫ থেকে ১০ টাকা কমেছে। কিছুদিনের মধ্যেই তা আরও কমে আসবে বলে জানান বিক্রেতারা। আগের থেকে মনে প্রত্যেকটা সবজির দাম কম। সিম আগে আসলো ৬০-৭০ টাকা, ৪০-৫০ টাকা কেজি। কপি আছে ৪০-৩৫, বেগুন আসলো ৮০-৯০, ৬০ টাকা ৫০ টাকা। ক্রেতা তো একটু কম কিনবেই, বাজেটের বাইরে চলে গেলে তো মানুষের একটু সমস্যা হয়। নিত্যপণ্য সাধারণের নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতেই রেকর্ড হচ্ছে। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১%। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে সামনের দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে এ সমাবর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনে বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ৫,০০০ নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। গাউন ও টুপি পরে বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন শিক্ষার্থীরা, ফিরে যান শিক্ষা জীবনের ফেলে আসা দিনগুলোতে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে সারের সংকট। ডিলারদের কারসাজিতে ন্যায্য মূল্যে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের। যদিও ন্যায্য মূল্যেই সার বিক্রি হচ্ছে বলে পাল্টা অভিযোগ আছে ডিলারদের। আর মনিটরিংয়ের মাধ্যমে সারের সংকট কাটানো সহ বাজার স্থিতিশীল রাখার কথা বললেন কৃষি অধিদপ্তর। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। জয়পুরহাটে সার সংকটে ৫ উপজেলার কৃষকরা আলু, সরিষা, গম সহ অন্যান্য ফসল রোপণ শুরু হলেও ন্যায্য দামে সার না পাওয়ায় পতিত রয়েছে অনেক জমি। এই অবস্থায় ব্যবসায়ী ও কৃষকের মাঝে দেখা দিয়েছে উত্তেজনা। তাদের অভিযোগ, সার সংকটের কারণে অনেক এলাকায় চাষাবাদ সম্ভব হচ্ছে না। আমরা সময় মতো যদি সারই না পাই, তাহলে আমরা জমিতে চাষই করতে না পারি, তাহলে তো আমাদের কৃষি করে কাজ করার কোনো দাম নেই। ডিলার যদি অন্য কারো কাছে সার বিক্রি করে দেয়, তাহলে আমরা সার করতে পারবো। ডিলারেরা কোনো বেশি মূল্যে যারা সার বিক্রি করতে না পারে এবং ন্যায্য মূল্যে যারা কৃষক সার পায়, এটাই আমার এই মানুষপুর ইউনিয়নের কৃষকদের পক্ষ থেকে আমার দাবি। খুচরা ব্যবসায়ীরা বলছে, লাইসেন্সধারী অবৈধ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সারের এমন সংকট তৈরি হয়েছে। অবৈধ ব্যবসা যে সিন্ডিকেট করে যে ব্যবসাগুলো করতেছে, তাদের ঘরে যা সার আছে, অথচ আমরা কি করবো? দুঃখের বিষয়,
আমাদের গত কয়েকদিন আগে যখন সার সংকট, আমরা বৈধ ব্যবসায় আমরা সার পাচ্ছি না। যদিও অভিযোগ মানতে নারাজ ডিলাররা। তারা বলছে বিএডিসি বরাদ্দকৃত সার প্রয়োজনের তুলনায় কম থাকলেও কৃষকদের কাছে ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে। এখানে প্রয়োজন প্রতিদিন হলো 400-500 বস্তা দিলে আমি প্রতিদিন হয়তো বা 150-200 বস্তা দেয় আমার, কিন্তু সব আমি দিতে পারছি। বিএডিসির বরাদ্দটা খুবই সামান্য পাইছি। আমরা যে বরাদ্দটুকু পাইছি সে কৃষকের মাঝে তো ন্যায্য দামে আমরা দিচ্ছি। কৃষি অফিসের সহযোগিতায় মনিটরিং এর মাধ্যমে সারের বাজার স্থিতিশীল রাখার কথা জানালেন এই কর্মকর্তা। কোনো ক্ষেত্রে সারের মূল্য যদি কোনো জায়গায় বেশি পরিলক্ষিত হয়, আমি আমার দায়িত্বে এবং কৃষি অধিদপ্তরের সহযোগিতায় মনিটরিং এর মাধ্যমে সেখানে বাজার স্থিতিশীল রাখার জন্য আমরা চেষ্টা করব। সার সংকটের কথা অস্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানালেন সংকট নিরসনের চেষ্টা চলছে। আমাদের জেলায় সারের কোনো সংকট নাই, সুতরাং সার নিয়ে সংকটের কোনো কারণ নাই, কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কৃষি অফিস থেকে শুরু করে আমরা নিজেরা মাঠে পর্যাপ্ত মুভমেন্ট করতেছি, যে ছোটখাটো সমস্যা পাওয়ার সাথে আমরা সেখানে সমাধান করতেছি। সার সংকটে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি কৃষকদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে 5 গ্রামের মানুষকে। অসুস্থ রোগী নিয়ে চলাচলে দুর্ভোগ সহ স্কুল শিক্ষার্থীরাও আছেন চরম ঝুঁকিতে। তাই ভোগান্তি লাঘবে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দূর থেকে দেখলেই বোঝা যায় কতটা ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী সহ সব বয়সী মানুষ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলি এলাকায় বংশাই নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করতে হচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয়দের চাঁদায় প্রতি বছর নতুন করে মেরামত করা হয় এই বাঁশের সাঁকোটি। দীর্ঘদিনের এই দুর্ভোগ কবে শেষ হবে সেই অপেক্ষাতেই ভুক্তভোগীরা। 5 গ্রামের লোক আমাকে সমস্যা, ব্রিজে যাইতে পারি না, আমরা ডেলিভারি রোগী নিয়ে যাইতে পারি না, স্কুলে যা বলা হয় না, সমস্যা পড়ে জায়গা আইতে যেতে অনেকে পড়ে দুঃখ পায়। এখন আমাদের এই ব্রিজটার খুব সম্ভবত খুব জরুরি করে দরকার। দুর্ঘটনা ঘটে, আমার ভাগিনা পড়ে গেছিল কিছুদিন আগে। এইটা আমরা যে গ্রামবাসী অর্থায়নে করছিলাম। সরকারের কাছে আমাদের দাবি নতুন করে ব্রিজটা দেওয়া। সরকারের কাছে আবেদন, এই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি করে দেওয়া হোক। ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, বা সেই ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, আমাদের এটা অনেক দরকার। বাচ্চাই কি মাই কি পয়রা গেলে ধরেন তার আর বাঁচার কোনো ই নাই, অনেক জল হয়। বিষয়টি জানার পর শীঘ্রই সরেজমিনে পরিদর্শন করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শীঘ্রই তা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনীয় যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা গ্রহণ করব। অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়া হাজারো মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শ্রমশক্তি রপ্তানিতে দালাল চক্র বড় বাধা বললেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অভিবাসী দিবসে কয়েক ক্ষেত্রে বিশিষ্টজনদের আর্থিক সহায়তা। 25 ডিসেম্বরই দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান। লন্ডন বিমানবন্দরে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ। আসামি পক্ষে লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন। এবং পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই। সরবরাহ ঘাটতির অজুহাত বিক্রেতাদের, কঠোর তদারকি চান ভোক্তারা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।